তো আজকে দলাই পাবলিক ডিমান্ড কমিটির যে সংবাদ সম্মেলন আজকে আমরা আয়োজন করেছি। তো আমার সম্মুখে রয়েছেন আমাদের দলাই পাবলিক ডিমান্ড কমিটির সভাপতি আমির হোসেন লস্কর, আমি সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস। তো আজকে আমাদের দলাই পাবলিক ডিমান্ড কমিটির যে প্রেস মিট সন্ধ্যা 7 ঘটিকায় হওয়ার কথা ছিল, বিশেষ টেকনিক্যাল প্রবলেমে আমরা সেই সময়ে আমরা করতে পারিনি, আমরা দুঃখিত। আমরা ইতিমধ্যে এই অনুষ্ঠান যেটা সংবাদ সম্মেলন আমরা ইতিমধ্যে শুরু করেছি। তো আজকে আমাদের যে দলাই পাবলিক ডিমান্ড কমিটি, সেই কমিটি আমরা বিগত 2 মাস পূর্বে আমরা একটি সাধারণ সভার মাধ্যমে আমরা এই কমিটিটা গঠন করেছি। আমাদের দলাইয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কমিটিটা গঠন করা হয়েছে, সে বিষয়ে আমরা আলোচনায় আসবো পরবর্তীতে। তো আমরা প্রথমে বলবো যে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আপনারা যারা সরাসরি লাইভে বা পরবর্তীতে যারা আমাদের এই সংবাদ সম্মেলনটি আপনারা দেখবেন, আপনারা অবশ্যই এই জনস্বার্থে যে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করেছি আপনারা সবাই সহযোগিতা করবেন, এটা আমরা কামনা করি। এবং আমাদের যে দলাই পাবলিক ডিমান্ড কমিটি গঠন করার যে মুখ্য উদ্দেশ্য বা এটার যেটা মোটো, আমরা কি কারণে দলাই পাবলিক ডিমান্ড কমিটি আমরা গঠন করলাম এবং আমরা এটার কি কাজ করব, আমরা এটার উদ্দেশ্যটা কি, সে ব্যাপারে আমাদের সভাপতি আমির হোসেন লস্কর মহাশয় উনি সম্পূর্ণভাবে আপনাদের বিস্তারিতভাবে উনি বলবেন। এবং আমি একটা জিনিস আপনাদের বলবো যে আমরা সম্পূর্ণ নিঃস্বার্থে এই দলাই পাবলিক ডিমান্ড কমিটি গঠন করে আমরা জনস্বার্থে কাজ করার উদ্দেশ্য নিয়ে আমরা এই কমিটিটা আমরা গঠন করেছি। এবং আগামী দিনেও আপনাদের সহযোগিতায় আমরা যাতে একটি ফলপ্রসূ পাই এই কমিটির মাধ্যমে, এটা আমরা আশাবাদী। এবং আজকের যে আমাদের সাংবাদিক সম্মেলন বা আমাদের যে কমিটি গঠন করার যে মুখ্য উদ্দেশ্য, আমরা এর পূর্বে কিন্তু আমরা এ নিয়ে কোনো সংবাদ সম্মেলন আমরা করিনি, কোনো প্রেস মিট আমরা দেইনি। আজকে প্রথমবারের মতো আমরা সংবাদ সম্মেলন আজকে আমরা এসেছি। তো আমি আমির হোসেন লস্কর মহাশয়কে অনুরোধ করবো আজকে সংবাদ সম্মেলনে এবং আমাদের যে দলাই পাবলিক ডিমান্ড কমিটি গঠন করা হয়েছে সে সম্পর্কে উনি সবিস্তর তুলে ধরার জন্য। নমস্কার। বিভিন্ন সংবাদ সংস্থা বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে লাইভ টেলিকাস্টে আপনারা যে সমস্ত ফলোয়ার্স, ভিউয়ার্স, দর্শক, শ্রোতা এই মুহূর্তে লাইভে জুড়েছেন, আপনারা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং তৎসঙ্গে দলাইবাসীর উন্নয়নের স্বার্থে এবং বিভিন্ন সমস্যা সমাধানের স্বার্থে অনুরোধ করব যে লাইভটি আপনারা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদেরকে লাইক, কমেন্ট করে উৎসাহিত করবেন। পরবর্তীতে যারা এই ভিডিও দেখবেন আমাদেরকে সুপরামর্শ দেবেন, আশীর্বাদ দেবেন। ইতিপূর্বে আমার দলাই পাবলিক ডিমান্ড কমিটির সাধারণ সম্পাদক ভাই বিবেকানন্দ দাস বলেছেন, তথাপিও আমি পুনরায় উল্লেখ করছি যে আজ থেকে প্রায় 2 মাস আগে একটি সাধারণ সভার মাধ্যমে 31 সদস্য বিশিষ্ট দলাই পাবলিক ডিমান্ড কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিবেকানন্দ দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মহিলা থেকে শুরু করে পুরুষ, বিভিন্ন স্তরের সামাজিক সংগঠনের কর্মকর্তা সকলকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তো সেই কমিটির সকল সদস্যদের আজকে আমরা প্রথম সংবাদ সম্মেলনে ডাকতে পারিনি এবং আজকে সময় মতো আমরা লাইভে আসতে না পারায় আমার সাধারণ সম্পাদক ক্ষমা চেয়েছেন, আমি নিজেও ক্ষমা প্রার্থী। কথা হলো, আমরা দলাই পাবলিক ডিমান্ড কমিটি কেন গঠন করলাম বা তার উদ্দেশ্যটা কি। বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন ভারতবর্ষ 1947 ইংরেজি সনে স্বাধীনতা লাভ করার পর আমরা 77 বৎসর পেরিয়ে এখন আগামী 15ই আগস্ট
আজ থেকে মাত্র 16-17 দিন পরে দেশের স্বাধীনতার 78তম বৎসর আমরা শুরু করতে যাব। এর মধ্যে দোলাইয়ে বিভিন্ন স্তরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেকে বিধানসভায় এবং দোলাইয়ের মানুষের ভোটে নির্বাচিত হয়ে লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন। দোলাই 3টি ব্লক, বড়জালেঙ্গা, নরসিংপুর এবং পালংঘাট ব্লক নিয়ে গঠিত, 27টি জিপি নিয়ে গঠিত। 27টি জিপি থেকে পঞ্চায়েত, এপি এবং গ্রুপ সদস্য সহ জেলা পরিষদে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছেন পাবলিকের। আমি বা আমাদের এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলের কে নিয়ে কোনো মতানৈক্য তৈরি করা নয়, ব্যক্তি স্বার্থে নয়, জনস্বার্থে আমরা একটা স্লোগান তৈরি করেছি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি গণদাবি। তো এখন দাবিগুলো কি বা কোন উদ্দেশ্যে আমরা এটা গঠন করেছি? আপনারা জানেন যে দোলাই বিভিন্ন সমস্যায় জর্জরিত। স্বাধীনতার পর থেকে আমরা বারবার শুধুমাত্র ভোট দেই, আমরা ভোটাররা ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত হই। ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যেভাবে উন্নয়ন হয়েছে বিগত দিনে, সেইভাবে আমাদের দোলাইতে উন্নয়ন হয়েছে কি? মানুষের গড় যে আয়, সেটা অন্যান্য জায়গায়, ভারতবর্ষের অন্যান্য জায়গায়, অন্যান্য রাজ্যে যেভাবে হয়েছে, সেইভাবে দোলাইয়ের মানুষের গড় আয় বেড়েছে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে এখনই সরব হওয়ার উপযুক্ত সময় বলে আমরা মনে করি। তো দোলাই বিভিন্ন সমস্যায় জর্জরিত। সেই সমস্যাগুলি জনসম্মুখে তুলে ধরার জন্য এবং সেই সমস্যাগুলি সমাধানের একটা সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য সুসংগঠিতভাবে আমরা যাতে বিধানসভায়, লোকসভায় এবং জাতীয় প্রেসের মাধ্যমে দেশের অন্যান্য প্রান্তের মানুষের সম্মুখে তুলে ধরার স্বার্থে যাতে সুসংগঠিতভাবে কাজ করতে পারি, সেই হিসাবে দোলাই পাবলিক ডিমান্ড কমিটি নামে কমিটি গঠন করা হয়েছে। আমাদের এছাড়াও জানেন যে দোলাই থেকে নির্বাচিত আমাদের যিনি বিধায়ক মন্ত্রীও ছিলেন পরিমল শুক্লবৈদ্য মহাশয়, তিনি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে লোকসভা আসনে, শিলচর লোকসভা আসনে নির্বাচিত হয়ে তিনি বর্তমানে সাংসদ হয়েছেন। ওনার খালি হওয়া দোলাই সমষ্টিতে অবধারিতভাবে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও নির্বাচন কমিশন কর্তৃক দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে কিংবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই হিসাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের নেতারা দোলাইতে এসে তারা কাজকর্ম শুরু করে দিয়েছেন, তাদের সাংগঠনিক কাজ করতে পারেন। বিভিন্ন দলের অনেক প্রার্থীর নামও আমরা শুনতে পাচ্ছি। তো প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচনে লড়ার, এবং তারা জনসংযোগ বৃদ্ধির কাজও চালিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, আমাদের যেটা মাথায় এসেছে বা বিবেক বুদ্ধিতে এসেছে, যে এখন পর্যন্ত কোনো প্রার্থী, কোনো রাজনৈতিক দল দোলাইয়ের জন্য তারা কি করবেন, বিগত দিনে কি করেছেন এবং আগামী দিনে দোলাইয়ের উন্নয়নের জন্য তাদের কি পরিকল্পনা, কি চিন্তাধারা রয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করছেন না। তারা দলীয় টিকিট পাওয়ার জন্য তৈলমর্দনে ব্যস্ত রয়েছেন। আমরা দোলাইবাসী শুধু কি ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত হব? আমাদের কি দেশের অন্যান্য প্রান্তের মানুষের মতো, অন্যান্য প্রান্তের মতো উন্নয়নের প্রয়োজন নেই? দেখুন, আসাম মিজোরাম সীমান্ত সমস্যা এক বৃহৎ সমস্যা, যে সমস্যায় দীর্ঘদিন থেকে দোলাইবাসী জর্জরিত। আসাম সরকার বলুন
কিংবা তো কেন্দ্রীয় সরকার বলুন সেই দিকে সঠিকভাবে কোনো উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন না। আপনারা এও জানেন যে আজ থেকে মাত্র 2 বছর আগে ঠিক আজকে 28শে জুলাই, ঠিক দুদিন আগে 26শে জুলাই 2022 ইংরেজি, 26শে জুলাই 2022 ইংরেজি আসাম মিজোরাম সীমান্ত সমস্যায় যখন তীব্র আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন মিজোরাম পুলিশের গুলিতে আসাম পুলিশের 6 জন ব্যক্তি, আসাম পুলিশের 6 জন জওয়ান শহীদ হতে হয়েছিল। আজকের দিন পর্যন্ত সেখানে শহীদ বেদি স্থাপন করা সম্ভব হয়নি। আসাম সরকার সেই দিকে গুরুত্ব দেয়নি। কিংবা তো সেই সমস্ত যে পুলিশ কর্মী যারা শহীদ হয়েছেন তাদের আত্মার সদ্গতি আমরা কামনা করি আজকে, কিন্তু রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের আত্মার সদ্গতি কামনা করে কোনো প্রোগ্রাম হয়েছে কিনা আমরা জানি না। তো এইভাবে সময়ে সময়ে আসামের প্রচুর জমি মিজোরাম দখল করে নিয়েছে, অন্যান্য প্রান্তেও দখল হচ্ছে। তো অন্যান্য প্রান্তের সাথে সাথে আমরা আসাম মিজোরাম সীমান্তের যে দোলাই অংশটুকু মিজোরাম দখল করে নিয়েছে, সেই সমস্যা চিরতরে সমাধান করে উভয় রাজ্যের মধ্যে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা দাবি জানাবো। এছাড়া রয়েছে, আপনারা জানেন যে দোলাই 3টি ব্লক নিয়ে গঠিত। পালংঘাট ব্লক, সেখানে একটি ডিগ্রি কলেজ রয়েছে, এমকে দে ডিগ্রি কলেজ। পালংঘাট ব্লক, বড়জালিকা ব্লক, সেখানেও একটা ডিগ্রি কলেজের, মডেল ডিগ্রি কলেজের কাজ প্রায় সমাপ্ত হওয়ার পথে। কিছুদিনের মধ্যে হয়তো সেখানে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়ে যাবে, পড়াশোনা শুরু হয়ে যাবে। কিন্তু নরসিংপুর ব্লক প্রায় দোলাই সমষ্টির 12টা জিপি নিয়ে গঠিত। এখানে কোনো ডিগ্রি কলেজ নেই। প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা গিয়ে পড়াশোনা করতে হয়। দূর দূরান্তের কলেজগুলিতে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য অনেক ছাত্রছাত্রী মাঝপথেই নিজের শিক্ষা জীবন ইতি টানতে হয়, তারা কলেজের ভর্তি হওয়ার সুযোগ পায় না। যেমন কাবুগঞ্জ জনতা কলেজ একটা রয়েছে এবং সোনাইতে এমসিডি কলেজ রয়েছে, শিলচরে অন্যান্য অনেক কলেজ রয়েছে। কিন্তু আমাদের এখানের যেমন চান্ডিঘাট জিপি, শেওড়ারতল জিপি, রাজনগর জিপি, জামালপুর জিপি, বাগাবাজার জিপি, জীবনগ্রাম জিপি, ভুবনডহর জিপি, ক্লেভার হাউস জিপি ইত্যাদি জিপির প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা গিয়ে কাবুগঞ্জ জনতা কলেজ, শিলচরের কোন কলেজ কিংবা সোনাই এমসিডি কলেজে পড়াশোনা করতে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। তাই অনেকেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন, উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হতে হয়। তো আমাদের নরসিংপুর ব্লক এলাকায় আমাদের দোলাই বিএনএমপি স্কুলের পাশে যদি একটা ডিগ্রি কলেজ স্থাপন করা যায়, কিংবা দোলাই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়কে যদি ডিগ্রি কলেজে উন্নীত করা যায় সরকারিভাবে, তাহলে এতদ অঞ্চলের কয়েকটা জিপির হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং উচ্চ শিক্ষার পথ খুলবে বলে আমরা মনে করি। তাই দোলাইতে একটি ডিগ্রি কলেজ স্থাপন আমরা জোরালোভাবে উত্থাপন করছি। এছাড়া আপনারা জানেন দক্ষিণ দোলাই এলাকা হলো 6টি জিপি নিয়ে গঠিত। মিজোরাম সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা, হাজার হাজার মানুষের বসবাস। কিন্তু আশ্চর্যজনক, দুঃখজনক ব্যাপার হলো এখানে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার ব্যাংক নেই। ব্যবসা বাণিজ্যের দিক দিয়া হোক, চাকরিজীবীর বেতনের দিক দিয়া হোক, ছাত্রছাত্রীর স্কলারশিপের দিক দিয়া হোক, কিংবা তো লোনের ক্ষেত্রে হোক, বা কৃষি লোন থেকে শুরু করে মুদ্রা লোন থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আজকাল আপনারা জানেন ব্যাংকের মারফতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল লেনদেন চাইছেন, ক্যাশলেস লেনদেন চাইছেন। এর আগে থেকে শুরু হয়েছে। দেশের অন্যান্য প্রান্তে মানে কিছু দূর অঞ্চল এক একটা ব্যাংক স্থাপন হলেও আমাদের দক্ষিণ দোলাইয়ের বেশ কয়েক কিলোমিটার ব্যাসার্ধ এলাকার মধ্যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার ব্যাংক নেই। আমাদের দাবি থাকবে দক্ষিণ দোলাইয়ের যে কোনো জায়গায় একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার ব্যাংক স্থাপন করা। এছাড়া আপনারা জানেন যে বরাক উপত্যকা কৃষি নির্ভরশীল, আর এর মধ্যে অন্যতম কৃষি পণ্য হলো সুপারি। অত্যন্ত পরিতাপের বিষয়, বার্মা হয়ে, মিজোরাম হয়ে, আসাম হয়ে
দেশের বিভিন্ন প্রান্তে বার্মিক সুপারি যায়। যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা বার্মিক সুপারি প্রতিহত করুন, বার্মিক সুপারি রপ্তানি আমদানি বন্ধ করুন, বার্মিক সুপারি ব্যবসার সঙ্গে যে সমস্ত মানুষ জড়িত রয়েছেন তাদের ধরুন, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের এই ব্যাপারে কিছু বলারও নেই। কিন্তু বার্মিক সুপারির নামে আমাদের যে সমস্ত প্রত্যেকটি বাড়িতে, বরাক উপত্যকার প্রত্যেকটি বাড়িতে সুপারি গাছ রয়েছে এবং এই সুপারি বিক্রি করে অনেকে পরিবার চালান, ঔষধ খরচ যোগান এবং নিজের পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ যোগান এবং সন্তানদের বিবাহ শাদীতেও এই সুপারির টাকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই হিসাবে স্থানীয় সুপারি বিক্রিতে আসাম সরকারের এবং পুলিশ প্রশাসনের যে প্রতিবন্ধকতা রয়েছে সেটা গত কয়েক বছর থেকে বারবার বিভিন্ন স্থানে আন্দোলন প্রতিবাদ সাব্যস্ত হলেও বিধানসভায় এই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান বের হয়নি। যদি এই ব্যবসাটি অবৈধ হয়ে থাকে, সুপারি গাছ লাগানো, সুপারি উৎপাদন করা, সুপারি বিক্রি করা যদি অবৈধ হয়ে থাকে তাহলে চিরতরে বন্ধ করে দেওয়া হোক, নতুবা সুপারি বিক্রির প্রতিবন্ধকতা দূর করে এবং সুপারি বিক্রি করে যে সমস্ত মানুষ তাদের জীবন নির্বাহ করেন তাদেরকে আর্থিক উপার্জনের একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের জোরালো দাবি থাকবে পাবলিক ডিমান্ড কমিটির। এছাড়া আপনারা জানেন যে মাত্র কয়েক বছর আগে দলাইয়ের রজনীখালে শত শত মানুষকে উচ্ছেদ করে এখানে জু পার্ক স্থাপন করা হবে বলে রাজ্য সরকার ঘোষণা করেছিল। সেই হিসাবে অর্থ মঞ্জুর করা হয়েছিল, কাজও প্রায় শুরু হয়েছিল, কিন্তু কোনো রহস্যজনক কারণে মাঝপথে জু পার্কের কাজ বন্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটা বলতে পারছি না যে জু পার্ক আদৌ হবে নাকি এখানে অন্য কোনো ষড়যন্ত্র বা রহস্য রয়েছে। আমরা চাই এখানে জু পার্ক স্থাপন হোক এবং বরাক উপত্যকায় শুধু নয়, দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসুন এবং দলাইয়ের অর্থনৈতিক গতি আরো অগ্রসর হোক। এখানে বাইরে থেকে পর্যটকরা যখন আসবেন তখন এখানের মানুষের, এখানের ব্যবসা বাণিজ্যের এবং আমাদের দলাইয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর্যটকদের একটা সুযোগ থাকবে এবং আমাদের দলাই দেশের এবং বিদেশের সম্মুখে একটা পরিচিতি লাভ করবে, সেই দ্বার উন্মুক্ত হবে জু পার্কের মাধ্যমে। তাই জু পার্কের কাজ শীঘ্রই সমাপ্ত করার জন্য আমরা পাবলিক ডিমান্ড কমিটির পক্ষ থেকে জোরালো দাবি জানাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কিছুদিন আগে রামপ্রসাদপুরে বায়োডাইভার্সিটি পার্ক নামে একটা পার্ক স্থাপন করা হয়েছিল রাজ্য সরকারের মাধ্যমে। তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যার ওপেনিং করেছিলেন, কিন্তু কোনো রহস্যজনক কারণে সেই বায়োডাইভার্সিটি পার্ক সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদিও এখানে কিছু কাজ হয়েছে, মানুষ অনেক গিয়েছেন, মানুষ একটা পার্কের সৌন্দর্য উপভোগ করেছেন, এতে বন বিভাগের কর্তৃক কিছু রাজস্ব আদায় হয়েছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু কোনো রহস্যজনক কারণে এই বায়োডাইভার্সিটি পার্কটা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পর্যটকদের যেমন ব্যাঘাত ঘটছে, তেমনি আমাদের দলাই সহ বরাক উপত্যকা বা দূর দূরান্তের মানুষ যারা বায়োডাইভার্সিটি পার্কের সৌন্দর্য উপভোগ করতে আসেন তারা ব্যর্থ হন। আর বন বিভাগের মাধ্যমে যে রাজ্য সরকারের রাজস্ব সংগ্রহের যে পথ সেটাও বন্ধ হয়ে গিয়েছে। আমাদের দাবি থাকবে যে এই বায়োডাইভার্সিটি পার্ক রামপ্রসাদপুরে আরো কিছু উন্নতি করে সেটা যেন জনগণের উদ্দেশ্যে আবারও উন্মুক্ত করে দেওয়া হয়। এছাড়া আমাদের আরো কিছু ন্যায্য দাবি রয়েছে দলাই অঞ্চলের। সেই সমস্ত দাবি আমরা শুধুমাত্র মোবাইলের মাধ্যমে, লাইভ প্রোগ্রামের মাধ্যমে, নিউজের মাধ্যমে আমাদের দায়িত্ব শেষ না করে আমরা জনসমর্থন আদায়ের জন্য এবং জনগণকে সজাগ এবং সচেতন করে তোলার জন্য আমরা লিফলেট তৈরি করব। কাজ শুরু হয়ে গিয়েছে, আর শীঘ্রই আমরা বিভিন্ন স্থানে আমরা নাগরিক সভা করব। আমরা ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট বুদ্ধিজীবী, কোন রাজনৈতিক ক্ষেত্রে আমরা জড়াবো না।
আর রাজনৈতিক রেশারেশি, রাজনৈতিক কোনো ঠেলাঠেলি আমাদের এখানে নেই। আমরা দোলাইবাসীর ন্যায্য দাবি, গণ দাবি নিয়ে আমরা জনগণকে সচেতন করতে, জনগণকে অবগত করতে, জনগণের সমর্থন আদায় করতে আমরা মাঠে নামবো। আপনারা সময় সময় জানতে পারবেন, আমাদেরকে সহযোগিতার এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা আশা করি আমরা এই দাবিগুলি পূরণ করার জন্য, আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আমাদের এ সমস্ত এলাকায়, আমাদের দোলাই এলাকায় উপনির্বাচনে প্রচার করতে, কিংবা তো উপনির্বাচন যেহেতু রয়েছে এবং আরো বিভিন্ন কারণে বিভিন্ন নেতারা আসবেন, মন্ত্রীরা আসবেন, আমাদের এখানে থাকবেন। আমরা ওনাদের সাথে দেখা করে আমরা আমাদের দাবি সনদ ওনাদের সামনে তুলে ধরবো। প্রয়োজনে আমরা আন্দোলন যদি করতে হয় তাহলে আন্দোলনে নামবো। আমরা আমাদের দাবি আদায় করতে পিছপা হব না। এই সময়ে বর্তমানে আপনারা জানেন যে ডিজিটাল জমানা বলে একটা কথা প্রচার হচ্ছে। আজকের যান্ত্রিক যুগে সমগ্র পৃথিবী, সমগ্র দেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে, আর আমরা দোলাইবাসী এখনো পর্যন্ত আমরা পিছিয়ে রয়েছি। আর আমরা যদি এই মুহূর্তে এখন যদি আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা আওয়াজ তুলতে না পারি, একত্রিত হতে না পারি, তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা এখন বড় হচ্ছে কিংবা আগামী দিনে এই দোলাইকে দেখবে, তারা তখন আমাদেরকে দোষারোপ করবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের এখনই সরব হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা যদি সুরক্ষিত এবং সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের ছোট্ট ছোট্ট এক একটি গাঁও, ছোট্ট ছোট্ট এক একটি প্রান্ত, ছোট্ট ছোট্ট একটি প্রদেশে আপনারা দেখতে পাবেন রেল মানচিত্রে সংযোগ হয়ে গিয়েছে, রেলের সুবিধা উপভোগ করতে পারছেন। কিন্তু দোলাইয়ের প্রায় 2 লক্ষ ভোটার এবং হাজার হাজার আরো যারা কম বয়সী রয়েছেন, ভোটার তালিকায় এখনো নাম উঠেনি, সব মিলিয়ে প্রায় 2.5 থেকে 3 লক্ষ পপুলেশন হয়ে যাবে আমাদের দোলাইতে। কিন্তু আজকের দিন পর্যন্ত আমাদের মানুষ, আমরা কোনোদিন রেলের কথা চিন্তাও করতে পারি না। দেশের বিভিন্ন প্রান্তে আমরা যাতায়াত করতে হলে শিলচর রেল স্টেশনে গিয়ে যোগাযোগ করতে হয়। আপনারা শুনলে আশ্চর্যান্বিত হতে পারেন যে দোলাইতে রেল, এটা তো প্রায় অসম্ভবের একটা বাতাবরণ তৈরি হতে পারে, কিংবা তো আমাদেরকে বলতে পারেন যে এই সমস্ত দাবিগুলা প্রায় অসম্ভব। দেখুন, আজকে থেকে কয়েক বছর আগের কথা চিন্তা করুন, যে যখন মিটার গেজ লাইন ছিল আর এবং শিলচর পর্যন্ত ব্রডগেজ রেল লাইন সম্প্রসারণের প্রশ্ন উঠেছিল, তো এখন অনেকে শিলান্যাস সভায় যাননি, ঘরে থাকেও অনেক জনপ্রতিনিধিরা অবজ্ঞা করেছিলেন এবং টিটকারি করেছিলেন এবং বলেছিলেন যে এটা কোনোদিনও সম্ভব হবে না। কিন্তু যেই দিন ব্রডগেজ রেল লাইন শিলচরে উপস্থিত হয়েছে বা রেল সরাসরি শিলচরে অবতরণ করেছে, সেই সময় কিন্তু অনেকে তাদের ক্রেডিট নেওয়ার জন্য, কৃতিত্ব নেওয়ার জন্য মানে ঠেলা ধাক্কায় নেমেছিলেন। তো আমরা আমাদের ন্যায্য দাবি থাকবে যে শিলচর তারাপুর রেল স্টেশন থেকে দোলাইয়ের সীমান্তবর্তী, মিজোরাম সীমান্তবর্তী কর্কট বস্তি পর্যন্ত, কিংবা পাগলাছড়া বলে একটা অঞ্চল আছে, মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের একটা দাবি আমরা জানাচ্ছি। আমাদের দোলাইকে রেল মানচিত্রে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বা কেন্দ্রীয় সরকারের যিনি প্রতিনিধি আমাদের এখানে রয়েছেন এখন পরিমল শুক্লাবৈদ্য মহাশয়, ওনার মারফতে কেন্দ্রীয় সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এনএফ রেলওয়ের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে দোলাইকে রেল মানচিত্রে অন্তর্ভুক্ত করা হোক। পাহাড়ি রাজ্যে যদি রেল সম্প্রসারণ করা যায়, তাহলে আমরা মনে করি যে শিলচর থেকে মিজোরাম সীমান্তবর্তী সুরাইয়ের উপর দিয়ে দোলাই হয়ে মিজোরাম সীমান্তবর্তী কর্কট বস্তি হোক, কিংবা তো পাগলাছড়া অঞ্চলে যদি রেল লাইন সম্প্রসারণ করা হয়, তাহলে এখানের যে ভূমি সার্ভে করা হবে তাতে কোনো পাহাড়ি অঞ্চল নেই, তাতে বড় বড় কোনো নদী নালা নেই, যাতে বড় বড় ব্রিজ নির্মাণ করতে হবে কিংবা তো রেল লাইন সম্প্রসারণ করতে কোনো বেগ পেতে হবে না বলে আমরা মনে করি। তাই আমরা দাবি যে রেল লাইন দোলাইয়ের মানচিত্রে প্রবেশ করুক, আমাদের ছেলেমেয়েরা রেলে চড়ে দেশের বিভিন্ন প্রান্তে যাতে যেতে পারি। এছাড়া আরো অনেক দাবি রয়েছে,
আমরা একটা দাবি সনদ প্রকাশ করব কিছুদিনের মধ্যে, এবং আমাদের দোলাই পাবলিক ডিমান্ড কমিটির অন্যান্য কর্মকর্তাদেরকেও আপনাদের সম্মুখে নিয়ে আসব এবং আমরা সাধারণ সভা করব। আপনারা সব জানতে পারবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে সুপরামর্শ দেবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের পরামর্শ যাতে আগামী দিনে দোলাইবাসীর ন্যায্য দাবি আদায়ে আমরা আপনাদের পরামর্শ আশীর্বাদ কামনা করে আজকের আর লাইভ ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানে আমরা সমাপ্ত করছি। নমস্কার। Dari yang itu memang